প্রধানমন্ত্রীর দপ্তরের নামে প্রতারণা করেন শাওন আহমেদ প্রিন্স, ঋণ চাকরি বদলি করে হাতিয়েছেন কোটি টাকা। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে না চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। কিভাবে নেবে চূড়ান্ত হয়নি তাও। চট্টগ্রামে হঠাৎ অস্থির চালের বাজার, এক সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ৬ থেকে ১০ টাকা। বিপাকে ভোক্তারা। বঙ্গবন্ধু জীবন সংগ্রাম তুলে ধরতেই ভাস্কর্য তৈরি করছে সরকার। দোলাইর পারে বেদি তৈরির কাজ প্রায় শেষ। এবং বিশ্বকাপ বাছাইয়ে আজ কাতারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দোহার আল খলিফা স্টেডিয়ামে খেলা রাত ১০টায়। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাদ্দিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছে মূল খবর। প্রিন্স মোল্লা ওরফে শাওন আহমেদ প্রিন্স প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঋণ পাইয়ে দেয়া পুলিশ সহ নানা বাহিনী ও মন্ত্রণালয়ের চাকরি, বদলি পদায়ন থেকে শুরু করে জমি কিংবা পাওনা টাকা আদায়ের কথা বলেও করেছেন অর্থ আত্মসাৎ। আর এ কাজ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বিশেষ সহকারী ও মাগুরার প্রভাবশালী এক নেতার স্বজনের পরিচয়। এভাবে ১২ বছরে কয়েকশো ব্যক্তির কাছ থেকে হাতিয়েছেন কোটি কোটি টাকা। সাভারের ফার্মেসি ব্যবসায়ী প্রাণ গোপাল। করোনায় প্রধানমন্ত্রী তহবিল থেকে ক্ষুদ্র ঋণের ঘোষণা এলে আগ্রহী হন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বিশেষ সহকারী পরিচয়ে ৫০ লাখ টাকা ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে ২,৭০,০০০ টাকা হাতিয়ে নেন প্রিন্স। আমি ২,৭০,০০০ টাকা দিচ্ছি ওনাকে। তারপরে দীর্ঘদিন ফোন করে আমাকে হুমকি দেখায়, পুলিশই দেখায়, অনেক কিছু হুমকি দেয়। তারপরে একসময় দেখে সে উধা হয়ে গেছে। একই প্রলোভনে সাভারের নবীনগর থেকে ৫০-এরও বেশি ব্যক্তির কাছ থেকে নিয়েছেন প্রায় কোটি টাকা। প্রধানমন্ত্রী থেকে লোন ছাড়ছে, তো আপনি ১.৫ লাখ টাকা আমার সাথে আর কি কন্ট্যাক্ট হয়েছে যে ১.৫ লাখ টাকা দিলে উনি ২০ লাখ টাকা লোন নিয়ে দেবেন। এসব অভিযোগে বৃহস্পতিবার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে প্রিন্সের দেয়া তথ্যে উত্তরার ১১ নম্বর সেক্টরে তার খালার বাসায় অভিযানে যান গোয়েন্দারা। তবে প্রিন্সের খালার অভিযোগ, টাকা রাখা তো দূরের কথা, খালা খালুর নাম ভাঙিয়েও প্রতারণা করেছে সে। প্রিন্স নিজে জানাচ্ছেন ২০০৮ সালে এ কাজে তার হাতে খড়ি ভগ্নিপতি নজরুলের কাছ থেকে। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করায় জেলও খাটতে হয় তাদেরকে। জেলের অন্য কয়েদিদের কাছ থেকে পান প্রভাবশালীদের নাম ভাঙিয়ে প্রতারণার আইডিয়া। পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তৈরি করেন ভিজিটিং কার্ড। ৩টি কার্ডে আলাদা আলাদা ফোন নম্বর দিয়ে শুরু হয় প্রতারণা। ভোটার আইডিতে প্রিন্স মোল্লা হলেও ভিজিটিং কার্ডের নাম শাওন আহমেদ প্রিন্স। গোয়েন্দা পুলিশ বলছে প্রভাবশালীদের নাম ভাঙিয়ে প্রতারণাই ছিল তার মূল পেশা। ১২ বছরে অর্থ আত্মসাৎ করেছেন কয়েকশো ব্যক্তির কাছ থেকে। সে আমাদের কাছে দাবি করে যাচ্ছে যে একজনকে এই কাজগুলো করে দেওয়ার জন্য ৯৫ লক্ষ টাকা দিয়েছে, আরেকজনকে দিয়েছে ১৬ লক্ষ টাকা, আরো কিছু মানুষকে বিভিন্ন অঙ্কে টাকা দিয়েছে, নিজেও অনেক অংশ টাকা সে জমা রেখেছে এবং খরচ করে ফেলেছে। তাতে মনে হয় এগুলো লক্ষ কোটি কোটি টাকারই একটা ট্রানজাকশন ছিল। প্রতারণার টাকায় বিলাসী জীবনযাপন করতেন প্রিন্স। বিয়ে ৩টি, বাসায় চলত নিয়মিত মাদক সেবনও। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে না চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। কিভাবে হবে চূড়ান্ত হয়নি তাও। তবে অনলাইনে নয়, পরীক্ষা সশরীরে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে জোরালোভাবে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরই মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। ৬০টি কৃষি বিশ্ববিদ্যালয় গত বছর থেকেই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে। তবে এই পদ্ধতিতে যাচ্ছে না ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতি জানিয়ে দিয়েছে। করোনা সতর্কতায় 8টি বিভাগে একই সময়ে পরীক্ষা নেওয়া হবে। সেই সঙ্গে জিপিএর ওপর প্রাপ্ত নম্বরও কমানো হয়েছে। কিন্তু বাকি 3টি বিশ্ববিদ্যালয় এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলছে, করোনা ঝুঁকি এড়িয়ে কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেটির পরিকল্পনা চলছে। আমাদের সিদ্ধান্তগুলো সামনে হবে ডিসেম্বরের পরে। আমরা এখনো এই সিদ্ধান্তগুলো এখনো আমরা নেই নাই। ভর্তি পরীক্ষা পদ্ধতি শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পরীক্ষা সংক্রান্ত উপকমিটি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এইচএসসির ফল প্রকাশের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রক্রিয়াধীন আছে আমাদের অ্যাডমিশন সাব কমিটি, যেটা একটা আছে যে সেই সাব কমিটি গঠন হয়েছে। এখন সেই সাব কমিটির মিটিংটা হয়নি। মিটিংটা হলে পরেই আপনাদেরকে আমরা সঠিক তথ্যটা দিতে পারবো। গুচ্ছ পদ্ধতিতে যাওয়া 19 বিশ্ববিদ্যালয়ও ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে কাজ করছে। এই কমিটি জানিয়েছে, উচ্চ মাধ্যমিকের সিলেবাসের ওপর নেওয়া হবে পরীক্ষা। আগামী 19 তারিখে এই 19টি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের একটা সভা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হবে, যেখানে আমরা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিটি, উপকমিটি, সাব কমিটি বিভিন্ন, অর্থাৎ আমাদের পরীক্ষা সংক্রান্ত যে প্রক্রিয়াটা সেটা আমরা সেদিন থেকে শুরু করব। এইচএসসির ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে শুরু হলো রোহিঙ্গাদের ভাসানচরে সরিয়ে নেয়ার কাজ। পররাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন, যারা স্বেচ্ছায় যেতে চাইছেন শুধু তাদেরই নেওয়া হচ্ছে। আর পররাষ্ট্র সচিব জানিয়েছেন, জানুয়ারিতে আগ্রহী রাষ্ট্রদূতদের ভাসানচর পরিদর্শনে নিয়ে যাবে সরকার। খুব শিগগিরই নেওয়া হবে জাতিসংঘের কারিগরি মিশনের প্রতিনিধিদের। আশ্রয় শিবির থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে চান এমন রোহিঙ্গাদের নিয়ে বৃহস্পতিবার উখিয়া কলেজ মাঠ থেকে যাত্রা শুরু করে 23টি বাস। টেকনাফ উখিয়া আশ্রয় শিবিরের 34টি ক্যাম্প থেকে 500 পরিবারের হাজারখানেক সদস্য যাচ্ছেন প্রথম ধাপে। শুক্রবার চট্টগ্রাম থেকে তাদের ভাসানচর নিতে প্রস্তুত নৌবাহিনীর 14টি জাহাজ। যাত্রাপথে নিরাপত্তা দিচ্ছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের সার্বিক নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা যাচ্ছে ওখানে আমরা কাউকে জোর করে নিয়ে যাচ্ছি না। যারা যাচ্ছেন স্বেচ্ছায় যাচ্ছে, ভলান্টারিলি যাচ্ছে, এবং আমরা উই মেনটেইন দিস পজিশন যে আমরা কাউকে জোর করে নিয়ে যাবো না। সুতরাং ইউএন এর যে ওনাদের যে ভয়, সেই ভয়টা, ওনাদের যে কনসার্ন, সেই কনসার্ন মায়ানমার সরকারকে ওনারা জানালে আমরা বরং খুশি হব। রোহিঙ্গা সংকট সামনে রেখে ঢাকার ব্রিটিশ হাইকমিশনের আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে পররাষ্ট্র সচিব জানান, আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের সন্ত্রাসী তৎপরতা বাড়ায় উদ্বিগ্ন সরকার। ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেই সরকার এ ব্যবস্থা নিয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখেই ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থাও নেওয়া হয়েছে। জাতিসংঘের কারিগরি মিশনের 2টো দলকে আগামী বছর নাগাদ সেখানে নেয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া জানুয়ারিতে আগ্রহী রাষ্ট্রদূতদের ভাসানচর পরিদর্শনে নিয়ে যাবে সরকার। এ সময় ব্রিটিশ হাইকমিশনার বলেন, স্বেচ্ছায় যেতে চাইলে রোহিঙ্গাদের ভাসানচরে নেবার পূর্ণ অধিকার রয়েছে বাংলাদেশ সরকারের। ভাসানচরে যে অবকাঠামো বাংলাদেশ সরকার তৈরি করেছে তা প্রশংসনীয়। রোহিঙ্গাদের সেখানে নেয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণে রেখেছে ব্রিটেন। তবে সেখানে নেয়ার আগে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় জরুরি। এজন্য জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কারিগরি মিশনের প্রতিনিধিদের ভাসানচর পরিদর্শন করতে দেওয়ার আবশ্যকতা রয়েছে। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়াতেই নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলেও মনে করে ব্রিটিশ হাইকমিশন। এছাড়া দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর জোর দিচ্ছে যুক্তরাজ্য। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরপেক্ষ বিচার না পাওয়ার আশঙ্কায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের প্রতি এই অনাস্থা জানান তারা। এদিকে রাষ্ট্রপক্ষ বলছে, শুধু সময়ক্ষেপণের জন্যই আসামিপক্ষের এই অনাস্থা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় ৬০ সাক্ষীর মধ্যে ৪০ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ছিল বৃহস্পতিবার। কারাগারে থাকা ২২ আসামির উপস্থিতিতে বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দেন আলোকচিত্র বিশেষজ্ঞ AKM নাজমুল ইসলাম। এরপর আগেই সাক্ষ্য দেয়া একজনকে ফের জবানবন্দির জন্য হাজির করা নিয়ে দুপক্ষের আইনজীবীদের মধ্যে শুরু হয় হট্টগোল। আসামি পক্ষের দাবি এটি বেআইনি, এতে নিরপেক্ষ বিচার পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। রিকল যে করা হয়েছে এ বিষয়ে ডিফেন্সের কোনো আইনজীবী জানতো না এবং আজকে আমরা সরাসরি আদালতে এসে দেখলাম যে রিকলের সাক্ষী আদালতে উপস্থিত। আসামিদের পক্ষ থেকে আমরা অনাস্থা জ্ঞাপন করছি, তার নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। এ ব্যাপারে আমরা উচ্চ আদালতে আমরা অ্যানসার মিস করব এই মর্মে জানিয়েছি এবং তার প্রতি তার নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তোলায় তার আদালত থেকে আমরা আসামিরা ন্যায় বিচার পাবে না মর্মে আমরা আজকে লিখিতভাবে আবেদন করছি। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি বিচারকের উপর অনাস্থা জানানোর কোনো যৌক্তিকতা নেই। এই মামলার বিচার কার্যক্রম বিলম্বিত করার অসৎ উদ্দেশ্যে তারা একটা পিটিশন দায়ের করে। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৬ ডিসেম্বর দিন ধার্য করেন। ওই দিন অনাস্থা জানানোর বিষয়েও হবে শুনানি। এ মামলার ২৫ আসামির মধ্যে ৩ জন এখনো পলাতক। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের MC কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ঘটনার 2 মাস 7 দিন পর বৃহস্পতিবার সকাল 11টার দিকে মামলা তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য আদালতে এই অভিযোগপত্র দেন। এতে ছাত্রলীগের কর্মী সাইফুর রহমান সহ 8 জনকে অভিযুক্ত করা হয়। গেল 25 সেপ্টেম্বর রাতে সিলেটের টিলাগড় এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে MC কলেজের ছাত্রাবাসে ধর্ষণের শিকার হন ওই নারী। ঘটনার পরদিন শাহপরান থানায় কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে 6 জনের নামে মামলা করেন তার স্বামী। অজ্ঞাত আরও 2-3 জনকে আসামি করা হয় এ মামলায়। ওই ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হলে 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের প্রত্যেকেই আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঘটনার 2 মাস 7 দিন পর বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। এতে সাইফুর রহমান সহ 6 আসামি ধর্ষণে জড়িত এবং 2 জনকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। 6 জনের বিরুদ্ধে আমরা ধর্ষণের অভিযোগ আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে। আর সহযোগিতা করেছে এজার নামীয় 4 নম্বর আসামি রবিউল হাসান এবং 5 নম্বর আসামি রবিউল হাসান এবং 6 নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুম। তা আমরা আমাদের তদন্তে আমাদের যেটা ফ্যাক্ট ইন ইস্যু ছিল ধর্ষণ এবং অন্যান্য যে অপরাধগুলো আমরা এই বলয়ের মধ্য থেকেই আমাদের তদন্ত কার্যক্রম পরিচালিত করেছি। সরাসরি অভিযুক্তরা হলেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনউদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম রাজন মিয়া। আর সহযোগীরা হলেন রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। এর আগে সোমবার DNA পরীক্ষার প্রতিবেদনেও এদের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2 কিডনি অপসারণে রোগীর মৃত্যুর ঘটনার 2 বছর পর ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ। এতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করছে জাতীয় মানবাধিকার কমিশন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে লোকবল কম থাকায় প্রতিবেদন দিতে দেরি হয়েছে। একটি কিডনির সমস্যা নিয়ে 2018 সালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রসনারা। হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান হাবিবুর রহমান দুলালের নেতৃত্ব হয় তার অস্ত্রোপচার। তারপরও শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয় রসনারাকে। সেখানকার চিকিৎসকেরা জানান অস্ত্রোপচারের সময় তার 2টি কিডনি অপসারণ করা হয়েছে। সে বছরের 31 অক্টোবর হাসপাতালে মারা যান তিনি। মৃত্যু 2 বছরের বেশি সময় পর গেল 7 নভেম্বর ময়নাতদন্তের প্রতিবেদন দেয় ঢাকা মেডিকেল কলেজ। দেরি হওয়ার কারণ তদন্তে মাঠে নামে জাতীয় মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের সঙ্গে বৈঠক করে কমিশনের একটি প্রতিনিধি দল। কনসার্ন থানা বা কোর্ট থেকে এসে তদবির করে এটা নিয়ে যেতে হয়, কারণ উনি এটা আশঙ্কা করেন যে এটা মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা খতিয়ে দেখছি যে থানাই বা কেন এটা এতদিন পর্যন্ত এসে পোস্টমর্টম রিপোর্টটা নিল না, আর ওনারাই বা কেন পাঠালেন না ওনাদের নিজ দায়িত্বে।
এটা যথাসময় না হওয়ায় 2 বছর বিলম্বিত হয়, অবশ্যই তার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করি। তবে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের দাবি, লোকবল স্বল্পতার কারণে ময়নাতদন্ত প্রতিবেদন দিতে দেরি হয়েছে। 1 বছর পরে যদি আমি একটা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট পাই, অটোমেটিক্যালি আমার 1 বছরের চেয়ে একটু বেশি সময় লাগবে এই রিপোর্টটা দেওয়ার জন্য, সেটা একটা আমার দেরির কারণ হতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে গিয়া আমার জনবল নাই, হয়তো আমরা যেহেতু এটা ভোট করে করছি, আমি 3 জন মানুষকে একসাথে করে রিপোর্টটা লিখতে গেলেও আমার কিছুটা প্রিপারেশন লাগে। তার মধ্যে আমার যিনি একজন সদস্য ছিলেন কবির সোহেল, সে বদলি হয়ে চলে গেছে বরিশাল। এদিকে এই রিপোর্ট দেরিতে নেয়ার ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখছে মানবাধিকার কমিশন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 2315 জন। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, দেশে গত কয়েক মাসের তুলনায় এখনও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য শুধু আবহাওয়া নয়, স্বাস্থ্যবিধি মানতে লোকজনের উদাসীনতাও দায়ী। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশের 118টি পরীক্ষাগারে 16,838 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2315 জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হল 4,71,739 জন করোনা রোগী। মারা গেছেন আরও 35 জন, এর মধ্যে 23 জন পুরুষ আর 12 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43 ভাগ। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি হল 6,748 জনের। বিশ্লেষকেরা বলছেন, এ অবস্থায় শুধু ভ্যাকসিনের আশায় বসে থাকলে হবে না, এই মুহূর্তে সবার মাস্ক পরার কোনো বিকল্প নেই। আমরা শুনতে পাচ্ছি যে ইউকেতে ফাইজারের যে ভ্যাকসিন সেটি অ্যাপ্রুভ হয়েছে, আর আমাদের দেশে ভ্যাকসিন আসে সকলকে পেতে বেশ সময় লাগবে। সুতরাং আমাদের ভ্যাকসিনের কিন্তু এখন আমাদের মাস্ক। মনে রাখতে হবে, আমরা যদি এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি তাহলেই কিন্তু আমরা করোনাকে রুখতে পারবো। চিকিৎসকেরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত তারা। আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে অভিজ্ঞতাও। হাসপাতালের বিছানা প্রস্তুত রয়েছে, আইসিইউ বেড প্রস্তুত রয়েছে, অক্সিজেন সরবরাহ রয়েছে এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে। আমাদের অত্যন্ত আকাঙ্ক্ষিত যে ভ্যাকসিন, সেটা বাংলাদেশে আমাদের জনগণের জন্য আনার জন্য সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে একদিনে সুস্থ হয়েছেন আরও 2,593 জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন 3,88,379 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ। চট্টগ্রাম নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। স্বজনেরা জানান, আগে থেকে কিডনি, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন প্রফুল্ল। কোভিড সংক্রমণ শনাক্ত হওয়ায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রায় 2 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। সকালে কুণ্ডেশ্বরী ঔষধালয় প্রাঙ্গণে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। প্রফুল্ল রঞ্জন সিংহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম সাক্ষী। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চোরাগুলি খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মন্তব্য করেন তিনি। পরে ভাস্কর্য নিয়ে বিতর্ক প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ধর্মীয় সহনশীলতা বিনষ্টের অপচেষ্টা করছে একটি চক্র, এটি কঠোরভাবে দমন করা হবে। ভাস্কর্যের মতো মীমাংসিত বিষয়গুলো নিয়ে আপোষ করার কোনো সুযোগ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনো বাধা দেবে না, তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, দল করলে দলীয় আইন শৃঙ্খলা মানতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহ করেছেন তাদের আর দল থেকে মনোনয়ন দেয়া হবে না। ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি। যারা আন্দোলন নির্বাচনে প্রত্যাখ্যাত হয়েছে জনগণ দ্বারা, তারা এখন ষড়যন্ত্রের চোরা গুলি খুঁজছে ক্ষমতা যাওয়ার জন্য। অন্যদের আন্দোলনের উপর, ধর্মীয় আন্দোলন, সামাজিক আন্দোলনের উপরে ভর করে আজকে সরকার হটানোর চক্রান্তে তারা লিপ্ত হয়েছে। হঠাৎ করে অস্থির চট্টগ্রামের চালের বাজার। 1 সপ্তাহে কেজিতে দাম বেড়েছে 6 থেকে 10 টাকা। এতে অনেকটাই দিশেহারা ভোক্তারা। ধানের দাম ও আমদানি শুল্ক বাড়াই কারণ দাবি করছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রামের চাকতাই সোভান সওদাগর রোডের পাইকারি চাল বাজারের দৃশ্য এটি। বাজারের প্রতিটি মোকামে যথেষ্ট চাল থাকলেও হঠাৎ করেই বেড়ে গেছে দাম। সপ্তাহের ব্যবধানে এখানে প্রতি কেজি চালে দাম বেড়েছে 6 থেকে 10 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। গত সপ্তাহ থেকে এ সপ্তাহ আর 4-5 টাকা 6 টাকা বাড়তি প্রতি কেজিতে। আমার খরচের থেকে দাম বাড়তি, সবকিছু খরচ আয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে। বাজারে আরো বাড়তি, আমরা কি করবো এটা নিয়ে অনেক কাস্টমারের সাথে তারপর কি হয়। ব্যবসায়ীরা বলছেন বাজারে পুরনো চালের চাহিদা বেশি হলেও সরবরাহ কম। তাদের দাবি ধানের দাম বেশি হওয়ায় কম দামে চাল বিক্রি করতে পারছেন না তারা। যেহেতু ধানের দামটা 900 টাকা থেকে ধানের দাম এখন বর্তমানে 1250 টাকা হয়ে গেছে। 28 চাউল যেটা আপনারা বলেন এটার চাউল দামটা এর হিসাবে আমাদের চাউল 50 টাকা আমাদের কস্টিং হয়ে যায় ধান। এছাড়া চালের দাম নিয়ন্ত্রণে আনতে আমদানিকারকদের শুল্ক হার কমানো ছাড়া কোনো উপায় দেখছেন না চাল ব্যবসায়ীরা। তাদের দাবি শুল্ক বাড়ায় আমদানিতে আগ্রহ কমেছে ব্যবসায়ীদের। আমরা আমদানিকারকও আবার এখানে লোকাল ব্যবসা করি, তো সরকার যদি 56% যেটা ট্যাক্স আছে এটা যদি 28% যদি করে, তাহলে অন্ততপক্ষে চালের দাম কেজিতে 5 টাকা কমে যাবে। চালের বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের তদারকি শুরু করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু জীবন ও সংগ্রামের আখ্যান পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে ভাস্কর্য তৈরি করছে সরকার। এবার সেটি স্থাপন করা হচ্ছে রাজধানীর দোলাইর পারে। নির্মাণাধীন ভাস্কর্যের বেদি তৈরির কাজ প্রায় শেষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় চীনে নির্মাণ হচ্ছে ভাস্কর্যটি। এ কাজে তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক আখ্যান তুলে ধরতে ঐতিহাসিক কাল থেকেই ভাস্কর্য গড়ছে সারা বিশ্ব। জাতীয় বীর ও কিংবদন্তির কথা পরবর্তী প্রজন্মের জন্য লিপিবদ্ধ করা হয়েছে ভাস্কর্যে। মিশর, ইরাক, ইরান, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে সৌদি আরবেও রয়েছে এমন স্থাপনা। ব্যতিক্রম নয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও। আমাদের দেশেও প্রাচীনকাল থেকে আছে সে রেওয়াজ। তারই ধারাবাহিকতায় এবার নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। দোলাইর পাড় চৌরাস্তা থেকে পদ্মা সেতুমুখী ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মিলেছে মেয়র হানিফ ফ্লাইওভার। এর সামনেই চোখে পড়ে ত্রিপল ঘেরা এক সড়ক দ্বীপ। পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চল সহ দেশের নানা প্রান্তের মানুষ আসবে ঢাকায়। রাজধানীর প্রবেশদ্বার হিসেবেই দেখা হচ্ছে এই অংশটিকে। এখানেই স্থাপন করা হবে ভাস্কর্যটি। বেদির কাজে গিয়েছে অনেকটাই। এক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে গণপ্রাঙ্গণ ভাস্কর্যের মডেল। বেশিরভাগ মুসলমানের পৃথিবীতে যেসব দেশ আছে তার যদি আমরা উদাহরণ দিই, তাহলে সেই উদাহরণ দিলে কোনো দেশ, বহু দেশেই তাদের জাতির জনক বা স্থপতি যারা আছেন তাদেরকে শ্রদ্ধার সাথে তাদের ভাস্কর্য নির্মিত হয়ে আছে। গণপ্রাঙ্গণে ভাস্কর্য হচ্ছে এবং এটা দিনকে দিন তার সংখ্যা বাড়ছে, এটা ইতিবাচক। জাতীয় জাদুঘরের সামনে নভেরা আহমেদের শিল্পকর্ম পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে সৈয়দ আবদুল্লাহ খালিদের অপরাজেয় বাংলা, টিএসসিতে শ্যামল চৌধুরীর রাজু ভাস্কর্য সহ নানা স্থাপত্যের প্রসঙ্গ টেনে মানের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের প্রধান। আমি চাই ওপেন এয়ারে যে কোনো স্কাল্পচারের মান যেন প্রশ্নবিদ্ধ না হয়, এমন একটা পরিস্থিতি তৈরি করা হোক, সেটার স্থান, ওটার সাইজ, ওটার কোয়ালিটি, ওটার প্রেজেন্টেশন সবকিছু মিলিয়ে স্কাল্পচারটা, এগুলো সব দিক বিবেচনা করে স্কাল্পচারটা তৈরি হোক, এটাই চাই সবসময়। দেশের গৌরবময় অধ্যায়গুলো প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে দিতে সঠিক স্থানে মানসম্পন্ন ভাস্কর্য স্থাপনের গুরুত্ব অপরিসীম। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্যের যারা বিরোধিতা করছে, বুকের রক্ত দিয়ে তাদের প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। ৭১-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের প্রেতাত্মারাই এখন ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টির অপচেষ্টা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাসময়ে শেষ করার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। এ সময় ভাস্কর্য বিরোধীদের স্বাধীনতা বিরোধী দাবি করে সংগঠনটির আহ্বায়ক বলেন, ধোলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ শেষ হওয়া পর্যন্ত পাহারা দেয়া হবে। ওনারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। যারা এই ভাস্কর্য বিরোধিতা করছে তারাই বিএনপি জামাত জোটের সরকারের সময় ২০ দলীয় জোটের অন্তর্ভুক্ত সংগঠনের নেতৃত্ব থেকে জিয়া রহমানের ভাস্কর্য উদ্বোধন করছে।
এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে যুব মহিলা লীগ। এতে অংশ নিয়ে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার জানান, ভাস্কর্য ও মূর্তি এক নয়, এটি নিয়ে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে বিএনপি জামাত চক্র। যদি আস্ফালন দেখান প্রশাসন লাগবে না, বাংলাদেশ আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ আপনাদেরকে মোকাবেলা করবে, আমাদের প্রশাসন প্রয়োজন নেই। এদিকে বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেই সব দলের নির্বাচন কমিশনে নিবন্ধনও আছে, তাই তাদের বক্তব্য রাজনৈতিক। তারা যখন বক্তব্য দেয় তখন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য দেয়, এবং যারা এতদিন ধরে এই স্বাধীনতা বিরোধীদেরকে লালন করেছে, পোষণ করেছে, স্বাধীনতা বিরোধী দিয়ে রাজনীতি করে, তারাই এটার পেছনে ইন্ধন দিচ্ছে। সুতরাং আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আন্দোলনের নামে দেশে কোনো আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভাস্কর্য বিরোধিতার নামে যে কোনো সহিংসতা প্রতিরোধ করা হবে। বিনা অনুমতিতে সমাবেশ করা যাবে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের 3টি শুল্ক স্টেশন দিয়ে আবারও কয়লা আমদানি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকের মধ্যে। করোনা মহামারীর মধ্যেই নভেম্বরের প্রথম সপ্তাহে ভারত থেকে স্বল্প পরিসরে আমদানি শুরু হয়, তবে স্থানীয়ভাবে কয়লা আমদানির দাবি ব্যবসায়ীদের। পরিবেশবাদীদের মামলার জেরে 2014 সালের 19 এপ্রিল মেঘালয় রাজ্যে কয়লা ও চুনাপাথর রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতীয় আদালত। এরপর নিয়মিত আমদানি প্রায় বন্ধ হয়ে যায়, তবে শর্ত সাপেক্ষে মাঝে মাঝে কয়েক মাসের জন্য আমদানির সুযোগ দেয়া হয়। সম্প্রতি আবারও আমদানি শুরু হওয়ায় আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে, ব্যবসায়ী এবং শ্রমিকদের মধ্যে এক ধরনের শান্তি বিরাজ করছে। এলটি বন্ধ আছেন ভারত থেকে এখন চলছে, এটা পার্মানেন্ট হলে আমরা লাগে সুবিধাও। আমদানি শুরু হওয়ায় বেড়েছে কাজ, এতে ব্যস্ত হয়ে পড়েছেন শুল্ক স্টেশনের শ্রমিকেরাও। প্রতিদিন আমরা কয়লা বদ্ধ আছি, আমরা খুব কষ্ট করে চলছি। খোলাতে গিয়া কয়লা মনে করেন আমরা অনেক ভালো চলতে পারি, আমরা সাইডে বন্ধ হইতো না। তবে আমদানি শুরু হলেও কতদিন চালু থাকবে তা নিয়ে অনিশ্চয়তার কথা বললেন রাজস্ব কর্মকর্তা। আমরা ব্যবসায়ীদের মাধ্যমে যা জানতে পারি, এই ধরনের কোনো নাই। কয় মাসের জন্য দিচ্ছে এটা কোনো ঠিক কাজ চলতেছে আর কি, এবং এটা কতটা সঠিক টাইম তো আমরা জানাই। আমদানিকারকেরা বলছেন, কয়লা আমদানি স্থায়ী করার জন্য সরকারের সহযোগিতা দরকার, তাহলে ব্যবসায়ীরা লাভবান হওয়ার পাশাপাশি সরকারও পাবে বিপুল অঙ্কের রাজস্ব। বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমার অনুরোধ, ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে যাতে এটা আলোচনা করিয়া পার্মানেন্টলি খোলার জন্য যে মাইনিং এর অর্ডার যে তারা চাইছে তারা কোর্টে, এটা যাতে পার্মানেন্ট করে, যাতে কোর্টে এটা মাইনিং অর্ডারটা হয়ে যায়। মাইনিং অর্ডারটা হয়ে গেলেই আমাদের ব্যবসাটা পার্মানেন্ট হবে। 1991 সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া, চারাগাঁও ও বাগড়ি শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়। পরে শুরু হয় চুনাপাথর আমদানি, এতে কর্মসংস্থান হয় প্রায় 30,000 শ্রমিকের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এক বছর আগেও বেশিরভাগ ঘরবাড়ি ছিল কাঁচা ও আধা পাকা, আর এখন সেখানে সারি সারি দৃষ্টিনন্দন ভবন। বলছি নারায়ণগঞ্জের 2500 উপজেলার 7 গ্রাম ইউনিয়নের পাঁচরুখি, ছনপাড়া ও মাইচপাড়া গ্রামের কথা। অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণের পরই বদলে গেছে এখানকার আর্থসামাজিক অবস্থা। ঢাকা সিলেট মহাসড়কের পাশে 2500 উপজেলার 7 গ্রাম ইউনিয়নের পাঁচরুখি, ছনপাড়া ও মাইচপাড়া গ্রাম। এখানকার নতুন নতুন বাড়ি দেখলে যে কারো মনে হবে যেন মফস্বল শহরের কোনো আবাসিক এলাকা। গ্রামীণ পরিবেশে সুন্দর সব ভবন নজর কাড়বে যে কারো। অথচ এক বছর আগেও দৃশ্য এমন ছিল না। এখানকার বেশিরভাগ মানুষের পেশাই কৃষি, অল্প কিছু মানুষ ব্যবসায় জড়িত, চাকরি বা প্রবাসে আছেন খুব কম সংখ্যায়। বাসিন্দারা জানান, জাপানি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য জমি অধিগ্রহণের পর থেকেই বদলে গেছে গ্রামের চিত্র। অধিগ্রহণের টাকায় অনেকেই গড়ে তুলেছেন বাড়ি, যেখানে নিজেরা থাকার পাশাপাশি ভাড়া দিচ্ছেন অর্থনৈতিক অঞ্চলের কর্মীদের। আবার অনেকে জমির টাকায় বাড়িয়েছেন ব্যবসার পুঁজি। তো শ্রমিক আসলে ঘর দুয়ার নতুন নতুন হইতেছে, হবে আরো হইলে দেখা গেছে ওই লোকগুলো কিন্তু এই দেশে বসবাস করবে, তখন কিন্তু আমরা যারা গ্রামবাসী আছি তারা কিন্তু আরো উপকৃত হব। এলাকার মানুষেরও কর্মসংস্থান বাড়ছে এবং
এলাকার বাইরের অনেক লোকও আনাগোনা হচ্ছে এবং এলাকার মানুষ বাড়ার মাধ্যমে এর মাধ্যমে মোটামুটি অনেক ডেভেলপ হচ্ছে। গ্রামে গড়ে উঠেছে কিন্ডারগার্টেন স্কুল, চালু হচ্ছে ব্যাংকিং সেবাও, আয় বেড়েছে অটো চালক সহ বিভিন্ন পেশার মানুষের। আগে এলাকার মানুষ কম ছিল, এলাকার ভাড়াও কম হইতো, এখন এলাকার বাইরের লোক আছে, বাইরের লোকের বিদায় আমাদের ইনকাম ভালো। যারা টাকা পয়সা পাইছে এরা বাসা বাড়ি করতেছে বা বিভিন্ন সাইডে দোকানপাট রাখছে বা বাড়িঘর রাখছে। স্থানীয়দের দাবি কিছু মানুষ ক্ষতিরও শিকার হয়েছেন। ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থানের দাবি করেন তারা। বেশি পরিমাণ জমি ছিল, তারা বেশি টাকা পাইছে, তাদের জন্য উপকৃত। আর কিছু কিছু লোক আছে নিঃস্ব হয়ে গেছে, যাদের অল্প জমি ছিল তারা যেই টাকা পাইছে অন্য জায়গায় গিয়ে বাড়ি করার মতো, জায়গা কেনার মতো টাকাও পায় নাই। অর্থনৈতিক অঞ্চলের জন্য এরই মধ্যে প্রায় 600 একর জমি অধিগ্রহণ করেছে সরকার। নেওয়া হবে আরো প্রায় 400 একর। পুরো অধিগ্রহণ শেষ হলে ভাগ্য বদলাবে আরো অনেক মানুষের। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আশা, কারখানা চালু হলে আমূল বদলে যাবে পুরো এলাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, 2500, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের 2500 অর্থনৈতিক অঞ্চলে প্রথম দফায় আসছে 100 জাপানি কোম্পানি। দ্বিতীয় দফায় আসবে আরও 100 কোম্পানি। তাদের বিনিয়োগের পরিমাণ হবে অন্তত 8,500 কোটি টাকা। জাপানি অর্থনৈতিক অঞ্চল নিয়ে এমনই উচ্চাকাঙ্ক্ষার কথা ইন্ডিপেন্ডেন্ট নিউজকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নাওকি ইতো। নারায়ণগঞ্জের 2500-এ ঢাকা সিলেট মহাসড়ক থেকেই চোখে পড়ছে জাপানি অর্থনৈতিক অঞ্চলের বিশাল কর্মযজ্ঞ। নির্মাণ হচ্ছে সংযোগ সড়ক, বালু ফেলে ভরাট করা হচ্ছে নিচু জমি, চলছে প্রশাসনিক ভবন নির্মাণও। জাপানি ব্যবসায়ীদের জন্য এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ডেভেলপার দেশটির সুমিতম কর্পোরেশন আর ঠিকাদার টোয়া কর্পোরেশন। বালু ভরাট করছে দেশীয় প্রতিষ্ঠান ড্রেস বাংলা। এটার মূলত ভূমি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ হলো আমাদের। আমরা আশা করছি যে নির্ধারিত সময় যে টার্গেট এর আগেই আমরা যেন কাজটা শেষ করতে পারি। 2022 সালে এখানে কারখানা নির্মাণের লক্ষ্য জাপানিদের। তার আগেই নিশ্চিত করতে হবে ভূমি উন্নয়ন, অভ্যন্তরীণ সড়ক তৈরি, গ্যাস বিদ্যুৎ সংযোগ সহ সব সেবা। মঙ্গলবার এসব কাজের অগ্রগতি ঘুরে দেখেন দেশটির রাষ্ট্রদূত। কাজের অগ্রগতিতে আমি মুগ্ধ। আমরা আশা করি এটা হবে বিশ্বমানের একটি অর্থনৈতিক অঞ্চল। 2500-এর সফলতা আরো বেশি জাপানি বিনিয়োগ পেতে মাইল ফলক হয়ে থাকবে এবং এর মাধ্যমে দুদেশের সম্পর্ক আরো জোরদার হবে। বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ রয়েছে 350 জাপানি কোম্পানির। এই অর্থনৈতিক অঞ্চলে আসতে প্রস্তুত আরো 200 কোম্পানি। রাষ্ট্রদূত জানান, এ ধারা অব্যাহত রাখতে হলে উন্নত করতে হবে ব্যবসার পরিবেশ, কমাতে হবে কাস্টম সহ অন্যান্য জটিলতা। ব্যবসার পরিবেশের মান বাড়াতে না পারলে অনেক ভালো অর্থনৈতিক অঞ্চল করে কিংবা প্রণোদনা দিয়েও কাজ হবে না। এই জন্য নিবন্ধন ও সনদ প্রদান প্রক্রিয়া সহজ করতে হবে। আমদানি রপ্তানিতে জটিলতা কমাতে হবে। সমন্বিতভাবে কাজ করতে হবে সরকারের সব সংস্থাকে। এমন একটা বিনিয়োগ সংস্কৃতি বাংলাদেশে গড়ে তুলতে হবে যেখানে বিদেশি বিনিয়োগকারীরা শুধু নয়, দেশীয় বিনিয়োগকারীরাও আরো অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে। তাদের শিল্প বিকাশে সহায়ক পরিবেশ পাবে এবং সেখানে কোনো রেড টেপিজম থাকবে না, সেখানে রেড কার্পেট থাকবে। জাপানিদের জন্য এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ শুরু হয় 2014 সালে। আইনি জটিলতায় জমি অধিগ্রহণে লেগে যায় দীর্ঘ সময়। এরপর হোলি আর্টিজান হামলা ও করোনার কারণেও ব্যাহত হয় উন্নয়ন কাজ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, 2500, নারায়ণগঞ্জ। বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে পৌঁছেছে ফাইজারের প্রথম ব্যাচের ভ্যাকসিন। পৌঁছানোর সাথে সাথেই সেন্ট্রাল হাবে নেওয়া হয়, তবে গোপনীয়তা রক্ষার্থে জায়গার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। শীঘ্রই যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে ভ্যাকসিন বন্টনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে তারা। এদিকে দ্বিতীয় দফা সংক্রমণ শুরুর পর একদিনে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ 2766 জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 2,10,000 মানুষ। সংক্রমণ ঠেকাতে 100 দিন মাস্ক পরার জন্য মার্কিনীদের আহ্বান জানাবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় আরও 12,300 বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 6.5 লাখ। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি 15,10,000 ছাড়ালো। মোট আক্রান্ত 6,54 লাখের বেশি। কিছুদিন কম থাকার পর ব্রাজিলে আবারও বাড়ছে করোনার বিস্তার। একদিনে 776 মৃতের পাশাপাশি নতুন করে শনাক্ত হয়েছেন 250,000 রোগী। রাশিয়ায় 550 মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন 28,000 মানুষ। ইতালিতে বুধবার আরও 23,000 করোনা রোগী মিলেছে। বিস্তার রুখতে ক্রিসমাসে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এছাড়াও জার্মানিতে 22,000, পোল্যান্ডে 14,000, ফ্রান্সে 12,000, তুরস্কে 32,000, ইরানে 13,000 রোগী শনাক্ত হয়েছে।
ভারতে উদ্বেগজনক হারে বেড়েছে পুলিশি নির্যাতনে মৃতের সংখ্যা। দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য মতে 2019 সাল থেকে এ পর্যন্ত পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে প্রায় 200 মানুষের। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মতো ভারতীয় পুলিশ বাহিনীরও সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিতর্কিত কৃষি আইন নিয়ে চলমান বিক্ষোভে পুলিশি নির্যাতন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে। ভারতের বিরোধী শিবিরের পাশাপাশি মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল। দাবি উঠেছে তদন্তের। এরই মধ্যে নতুন আরেক তথ্য বাড়তি চাপ সৃষ্টি করেছে ভারত সরকারের ওপর। তথ্য বলছে 2019 সাল থেকে ভারতে বেড়েছে পুলিশি নির্যাতনে প্রাণহানি। ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের তথ্য মতে 2019 সাল থেকে এ পর্যন্ত পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে প্রায় 200 জনের। এবছর এই তালিকায় নাম রয়েছে অনেক উচ্চপদস্থ ব্যক্তিরও। তবে মানবাধিকার কর্মীদের মতে বাস্তবে পুলিশি নির্যাতনে মৃত্যুর সঠিক সংখ্যা আরও বেশি। পুলিশ হেফাজতে নির্মম নির্যাতনের পাশাপাশি ভারতের পুলিশ বিভাগের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দায়িত্বে অবহেলার। ভুক্তভোগী পরিবারের দাবি, মামলা করতে গিয়েও সাড়া পাননি তারা, উল্টো শিকার হয়েছেন পুলিশি হয়রানির। বিচারের দাবিতে আদালতের দ্বারস্থদের মামলা তুলে নিতে দেয়া হচ্ছে হুমকি। পুলিশ ने हमारी एफआईआर नहीं लिखी, पुलिस ने हमारा कोई सहयोग नहीं किया, पुलिस ने हमारी कोई हमदर्दी नहीं की। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রতিবেদনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সব রাজ্যের পুলিশকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংযত আচরণের পরামর্শ দেওয়া হয়েছে। ভারতে পুলিশ নির্যাতনে মৃত্যুর ঘটনা নতুন নয়, তবে নানা আলোচনা সমালোচনার পরও এ বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেনি ভারতের কোনো সরকারই। 2005 থেকে 2010 সাল পর্যন্ত পুলিশ হেফাজতে 6 শতাধিক মৃত্যু হলেও বিচারের মুখোমুখি করা হয় কেবল 21 পুলিশকে। কিন্তু 2011 সাল থেকে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি ভারতে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। র্যাঙ্কিং পার্থক্য আর শক্তিমত্তার বিচারে অনেক এগিয়ে কাতার। তার উপরে খেলা তাদের মাঠে, হারানোর কিছু নেই। আর তাই বিশ্বকাপ বাছাইয়ের বড় ম্যাচের আগে উপভোগের মন্ত্রে শিষ্যদের উজ্জীবিত রাখছেন হেড কোচ জেমি ডে। আর প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে জামাল ভুঁইয়া টিম পারফরমেন্সে পয়েন্ট নিয়ে ফিরতে চান অধিনায়ক। দোহার আল খলিফা স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ রাত 10টায়। কাতার ম্যাচের সূচি ঠিক হয় হঠাৎ করেই। নেপালের বিপক্ষে মুজিব বর্ষ সিরিজে প্রস্তুতির প্রথম পর্ব সেরে নেয় বাংলাদেশ। কাতারে এসে সপ্তাহ খানেক অনুশীলন আর 2 প্রীতি ম্যাচ খেলে মানিয়ে নেওয়া গেছে, বেড়েছে লড়াইয়ের আত্মবিশ্বাস। পরীক্ষাটা র্যাঙ্কিংয়ের 59-এ থাকা দলের বিপক্ষে, যারা বিশ্বকাপের আয়োজক। সেখানে 184-তে থাকা বাংলাদেশের পক্ষে বাজি ধরার অবকাশ কোথায়? মূল দায়িত্ব রক্ষণভাগের তপু বিশ্বনাথদের জন্য কাজটা কঠিন। মাঝ মাঠে জামালের সাথে জমতে হবে সোহেল মানিকের রসায়ন, আর হুট করে সুযোগ এসে গেলে তা কাজে লাগানোর দায়িত্বটা সাত জীবনদের ওপরে। মূল কথা, দল হয়ে খেলার লক্ষ্য পূরণ হলেই মাঠে ভালো কিছু সম্ভব। অধিনায়ক জামালও আছেন সেই অপেক্ষায়। 4টা ম্যাচ খেলছি আমরা, so now fitness level is very good and সবাই এখন সবাই মোটামুটি ফিট আছে 100%। সবাই মিস্টেক করতে পারে, এটা শুধু ডিফেন্ডার না, মিডফিল্ড করতে পারে, স্ট্রাইকার করতে পারে, সবাই মিস্টেক করতে পারে, কিন্তু we have to reduce our mistakes। করোনা মুক্ত হয়ে শেষ বেলায় যুক্ত হয়েছেন হেড কোচ জেমি ডে। তাকে পেয়ে দলের মনোবলও বেড়েছে। এই কম সময় শিষ্যদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন জেমি। কাতার এশিয়ার চ্যাম্পিয়ন, নিঃসন্দেহে শক্তিশালী দল। ওদের প্রেসিং ফুটবলের সামনে আমাদের রক্ষণের পরীক্ষাটা কঠিন হবে। চাপমুক্ত থেকে পারফর্ম করলে ফল আমাদের পক্ষে আসতে পারে। প্রত্যাশা একটাই, ছেলেরা সেরাটা দিয়ে ম্যাচ উপভোগ করুক। 5 দলের গ্রুপে তলানিতে বাংলাদেশ। ভারতের মাটিতে ড্র একমাত্র প্রাপ্তি। বিপরীতে 5 ম্যাচে 4 জয় শীর্ষে কাতার। ওদের 1 ড্র ভারতের বিপক্ষে ঘরের মাটিতে। ওই ম্যাচের অভিজ্ঞতা মনে রেখেই বাংলাদেশ পরীক্ষায় সতর্ক স্বাগতিকেরা। আল খলিফা স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতার মাত্র 20% থাকবে গ্যালারিতে। প্রবাসী বাঙালিদের সুযোগ কম। করোনা সতর্কতায় বাড়তি ঝুঁকি নিতে চায়নি আয়োজকেরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতারের মাঠে ভালো করার তাড়না আছে, কিন্তু শক্ত প্রতিপক্ষকে আটকাতে কোথায় উন্নতি জরুরি, কোন কৌশলে আক্রমণ রুখতে পারবে লাল সবুজ,
সেই পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটো ও অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। বলেছেন, ডি বক্সে দায়িত্ব দক্ষতার সাথে সামলানোর বিকল্প নেই। জমাট ডিফেন্সের সাথে কাউন্টার অ্যাটাকেই ভরসা রাখার তাগিদ তাদের। ঘরের মাঠে কাতারের বিপক্ষে প্রথম পরীক্ষায় ভালো খেলেও 2 গোলে হারের হতাশা জুটেছে। ফিরে দেখা যাক কোন ভুলে গোল হজম করেছিল বাংলাদেশ। 2টি গোলের ক্ষেত্রেই মিডফিল্ড থেকে বিল্ড আপে এগিয়েছে কাতার, চাপ তৈরি করেছে ডি বক্সে গিয়ে। ম্যান মার্কিং এ ঘাটতি, জটলার মধ্যে থেকে দক্ষতার সাথে বল ক্লিয়ার করতে না পারার খেসারত দিতে হয়েছে দুবারই। ক্লোজ রেঞ্জ শটে গোলকিপারও কি বা করতে পারে। কাদা মাঠে খেলে গিয়েছিল কাতার, এবার পরীক্ষাটা তাদের ডেরায়। শারীরিক গড়নের সুবিধা নিয়ে এরিয়েল বলে বাড়তি সুবিধা পাবে ওরা। সেট পিসেও হতে পারে বিপজ্জনক। তাহলে স্বাগতিক আক্রমণ রুখতে কি করতে পারে লাল সবুজ? ডি বক্সে তালগোল পাকালেই তো বিপদ, আর তাই ঝুঁকিপূর্ণ ট্যাকেলে মানা, বল ক্লিয়ার করতে হবে বুদ্ধিমত্তার সাথে। ম্যান মার্কিং এ মনোযোগ রাখা সবচেয়ে জরুরি। ডিফেন্ডিং শুধু করলেই হবে না, যে ডিপ ব্লক তৈরি করলে ব্লকের মাঝখানের ফাঁকগুলোতে যেন কাতার এক্সপ্লয়েট করতে না পারে, কারণ ডিফেন্ডিং করাটা অলওয়েজ টায়ারিং। সো আমার মনে হয় যে ওইটাই, যে বল যখন পাবো উইং দিয়ে কুইক কাউন্টারে এবং কাতারের থার্ডে গিয়ে ফিনিশ করার ব্যাপারটা খুব জরুরি হবে। যেহেতু কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলে আরও কম্প্যাক্ট হতে হবে, মিডফিল্ড আরও অর্গানাইজড হতে হবে। তো সকলকে সাহসে, নার্ভাস হলে হবে না। নার্ভাস হলে অনেক মিস করবে, অনেক মিস জাজ করবে। তো এগুলো করলে কিন্তু হবে না, সেখানে হয়তো কিছুটা সাহসিকতার পরিচয় দিতে হবে। ঘুরে ফিরে তাই পুরনো ছকেই ভরসা রাখা ছাড়া উপায় নেই। ডিফেন্স জমাট রেখে কাউন্টার অ্যাটাকে যদি কিছু একটা করা যায়। কাউন্টার অ্যাটাকে আমরা ট্রাই করব, ওদের মানে ডিফেন্ডিং লাইনটা ভাঙা যায় কিনা। কিন্তু সবচেয়ে বড় জিনিস, যখন বল লস করবে সবাইকে ব্যাক করতে হবে, সবাইকে একটা পজিশনে আসতে হবে, গোল খাওয়া যাবে না। বোঝাপড়ায় ভুলের সুযোগ নেই। মিডফিল্ড থেকে ডিফেন্স, ডিফেন্স থেকে গোলকিপার, কম্প্যাক্ট লাইন তৈরি রেখেই এগুনোর ছক বাংলাদেশের। সেটা শতভাগ পূরণ হলেই হয়তো ভালো কিছু নিয়ে ফিরবে জামালরা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।